আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি ইতিশা আবারও চলে এসেছি তোমাদের জন্য টাইপ ভিত্তিক নৈর্ব্যক্তিক সাজেশন নিয়ে। পূর্বের ক্লাসে আমরা 3টি টাইপ পড়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে চতুর্থ টাইপ নিয়ে আলোচনা করব। আমাদের চতুর্থ টাইপে আছে প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা। ঠিক আছে, চলো এখানের নৈর্ব্যক্তিকগুলো সমাধান করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে হিরণ্য কোন ধরনের কর? হিরণ্য কোন ধরনের কর? হিরণ্য হচ্ছে একটি উৎপন্ন শস্যের কর। আমরা জানি হিরণ্য কি একটি উৎপন্ন শস্যের কর। আমরা উৎপন্ন শস্যের উপর প্রাচীনকালে যে সম্রাটদের বা রাজাদের কর দিতে হতো তার মধ্যে একটি করের নাম হচ্ছে হিরণ্য। তারপর আর কি আছে, যেমন ধরো ভোগ কর, তারপরে হচ্ছে ভাগ কর, এরকম অনেকগুলা কর আছে যার মধ্যে হিরণ্য কি অন্যতম। তাহলে এটার উত্তর কি হবে? উৎপন্ন শস্যের কর, উৎপন্ন শস্যের কর। এরপর আমাদের আছে গুপ্ত যুগের প্রশাসনিক বিভাগ সম্পর্কে কোনটি সঠিক? গুপ্ত যুগের প্রশাসনিক বিভাগ সম্পর্কে কোনটি সঠিক? প্রথমে কি আছে? গ্রাম, বিথি, মণ্ডল, বিষয়, ভুক্তি। না, এটা উল্টা হয়ে গেছে। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করব গ্রাম কোনটা, বিথি কোনটা, মণ্ডল কোনটা, বিষয় কোনটা, ভুক্তি কোনটা। আচ্ছা, ভুক্তি। ভুক্তি হচ্ছে যে গুপ্ত সম্রাট, এই যে 5টা এখানে বিষয়বস্তু আছে, যেমন ধরো ভুক্তি আছে, গ্রাম আছে, ভুক্তি, বিষয়, মণ্ডল, বিথি। হ্যাঁ, এগুলো আসলে কি? হ্যাঁ, এগুলো হচ্ছে প্রশাসনিক যে শাসনের যে স্তর বা বিভাগ, গুপ্ত যুগের প্রশাসনিক বিভাগের নাম হচ্ছে এগুলো ভুক্তি। হ্যাঁ, তারপরে সবচেয়ে উচ্চ পর্যায়ে যেটা আছে, মানে যে সবার রাজা বা প্রধান, তাকে বলা হয় হচ্ছে ভুক্তি। ভুক্তি মানে ভূমির মালিক। তাহলে আমাদের প্রধান যে, তাকে কি বলা হবে? ভুক্তি বলা হবে। এরপর বিষয়, কতগুলা বিষয় একসাথে মিলে একটা ভুক্তি হয়, এবং একটা ভুক্তির আন্ডারে কতগুলা বিষয় থাকে, মানে এটা হচ্ছে প্রশাসনিক বিভাগের দ্বিতীয় স্তর। এরপর প্রশাসনিক বিভাগের তৃতীয় স্তর হচ্ছে মণ্ডল। এখানে কতগুলা মণ্ডল মিলে হয় একটি বিষয়, আর মণ্ডলে থাকে কি? প্রশাসনিক বিভাগের চতুর্থ স্টেপ বা চতুর্থ পর্যায় হচ্ছে বিথি, যেখানে কতগুলা গ্রাম নিয়ে একটি বিথি তৈরি হয়। আর গ্রাম কি? প্রশাসনিক যেই বিভাগ আছে গুপ্ত যুগের প্রশাসনিক বিভাগের সর্বশেষ পর্যায় হচ্ছে গ্রাম। অনেকগুলা গ্রাম মিলে হয় একটা বিথি, কতগুলা বিথি মিলে হয় একটা মণ্ডল, কতগুলো মণ্ডল মিলে হয় একটি বিষয়, এবং কতগুলো বিষয় মিলে সবগুলা মিলে হয় কি? একটি ভুক্তি। তার মানে ভুক্তির আন্ডারে কতগুলো বিষয় আছে, কতগুলো মণ্ডল আছে, কতগুলো বিথি আছে, এবং একাধিক গ্রাম আছে। তাহলে আমরা ভুক্তি, বিষয়, মণ্ডল, বিথি, গ্রাম এই ব্যাপারগুলো বুঝতে পেরেছি। যেহেতু আমরা পর্যায়টা বুঝতে পেরে গিয়েছি যে প্রাথমিক বা সর্বপ্রথম পর্যায়ে আছে ভুক্তি, তারপরে আছে বিষয়, তারপরে মণ্ডল, তারপরে বিথি, তারপরে গ্রাম। তাহলে এটা আমরা সিরিয়ালটা হচ্ছে এটা। তাহলে উত্তর সঠিক কোনটা হবে? খ। উত্তর হবে খ, ভুক্তি, বিষয়, মণ্ডল, বিথি, গ্রাম। গ্রাম থেকে বিথি, বিথি থেকে মণ্ডল, মণ্ডল থেকে বিষয়, বিষয় থেকে ভুক্তি, এরকম না। কারণ গ্রাম কি প্রধান বা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা না। এখানে ভুক্তি হচ্ছে যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে পূর্ববঙ্গে মানুষের খুব জনপ্রিয় খাবার কি ছিল? খুব ইম্পর্টেন্ট, 2016 সালে বোর্ডে এসেছিল। পূর্ববাংলার মানুষের সব থেকে জনপ্রিয় খাবার কি ছিল? ইলিশ মাছ আর শুটকি, বরাবরই মানুষের পছন্দের খাবার। আচ্ছা, তাহলে পূর্ববঙ্গের মানুষের পছন্দের খাবার কি ছিল? শুটকি আর হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ ও শুটকি পূর্ববাংলার মানুষের জনপ্রিয় খাবার ছিল এবং খুবই প্রিয় খাবার ছিল। আচ্ছা, 83 নম্বর প্রশ্ন, বাংলায় মৌর্য শাসনের কেন্দ্র কোথায় ছিল? বাংলায় মৌর্য শাসনের কেন্দ্র কোথায় ছিল? পুন্ড্রনগর। পুন্ড্রনগর ছিল বাংলায় মৌর্য শাসনের কেন্দ্র, পুন্ড্রনগর। তারপর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 84 নম্বর, সামন্ত রাজারা কার নেতৃত্ব মেনে চলতেন? সামন্ত রাজারা কার নেতৃত্ব মেনে চলতেন? গুপ্ত সম্রাটের নেতৃত্ব মেনে চলতেন। কেন? কারণ গুপ্ত সম্রাটরা কি উপাধি গ্রহণ করতে পারতেন? মহারাজ ধীরাজ উপাধি গ্রহণ করতে পারতেন। এই কারণে গুপ্ত সম্রাট এই মহারাজ ধীরাজ উপাধি গ্রহণ করা মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠত্ব অর্জন করা, এবং তাকে সবাই সম্মান করতে, তার দেয়া নেতৃত্বকে মেনে চলতে সবাই বাধ্য হতো। ঠিক আছে, তারপরে দেখো কত শতকে উত্তর পশ্চিম বাংলায় গুপ্ত বংশের শাসন শেষ হয়ে যায়? কত শতকে
উত্তর পশ্চিম বাংলায় গুপ্ত বংশের শাসন শেষ হয়ে যায় 6 শতকে। উত্তর কি হবে? 6 শতকে গুপ্ত সাম্রাজ্যের গুপ্ত বংশের শাসন শেষ হয়ে যায়, মানে গুপ্ত বংশের শাসন বিনাশ হয়ে যায়। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন, কাদের ন্যায়, মানে ন্যায় মানে হচ্ছে মতো, কাদের মতো বাংলার সামন্ত রাজারা মহারাজ ধীরাজ উপাধি গ্রহণ করতেন? কাদের মতো? কাদের মতো? একটু আগে পড়েছি আমরা যে গুপ্তদের মতো। গুপ্তরা কি করতো? গুপ্তরা কি করতো? যে তারা মহারাজ ধীরাজ উপাধি গ্রহণ করতে পারতো, আর তারা নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিত। মহারাজ ধীরাজ উপাধি গ্রহণ যার ছিল, সে ছিল সর্বশ্রেষ্ঠ রাজা এবং অতুলনীয়। তাহলে কাদের মতো? গুপ্তদের মতো সামন্ত রাজারাও কি করতে পারতো? সামন্ত রাজারাও মহারাজ ধীরাজ উপাধি গ্রহণ করতে পারতো। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পাল যুগের শাসন ব্যবস্থা কেমন ছিল? পাল যুগের শাসন ব্যবস্থা ছিল রাজতন্ত্র। রাজতন্ত্র ছিল পাল যুগের শাসন ব্যবস্থা, রাজতন্ত্র ছিল। আর পাল যুগে কি হতো? কেন্দ্রীয় শাসন ব্যবস্থার মাধ্যমে তাদের শাসন কার্য পরিচালিত হতো, কারণ তাদের সবকিছুর মূলে ছিল কেন্দ্রীয় সরকার। এরপর দেখো, বা কেন্দ্রীয় সরকার বা রাজা। এরপর দেখো, পাল যুগে কেন্দ্রীয় সরকারের বিভাগে সর্বোচ্চ কে ছিলেন? একটু আগে আমরা পড়েছিলাম, পাল যুগে কেন্দ্রীয় সরকারের শাসন বিভাগে সর্বোচ্চ কে ছিলেন? স্বয়ং রাজা নিজেই ছিলেন পাল যুগের কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ মর্যাদার অধিকারী। তাহলে পাল যুগের কেন্দ্রীয় সরকারের শাসন বিভাগে সর্বোচ্চ কে ছিলেন? স্বয়ং রাজা নিজেই ছিলেন। এরপর দেখো আমাদের এরপরের প্রশ্ন 89, হ্যাঁ 89 নম্বর প্রশ্নটিও দেখো। উদ্দীপকটি পড়ে 89 ও 90 নং প্রশ্নের উত্তর দাও। এই যে এটা হচ্ছে একটা স্তর দেওয়া আছে, এটা হচ্ছে প্রশাসনিক স্তর। কিভাবে? বিভাগ, প্রথমে বিভাগ, সবকিছুর মূলে রয়েছে বিভাগ, বিভাগ থেকে জেলা, জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে গ্রাম। আচ্ছা, এটার সাথে কোন জিনিসটার সাদৃশ্য রয়েছে যেটা আমরা একটু আগেই পড়েছিলাম? প্রাচীনকালে বাংলার কোন যুগের শাসন ব্যবস্থা এমন স্তর বিন্যাস ছিল? প্রাচীনকালে বাংলার কোন যুগের শাসন ব্যবস্থা এমন ছিল? জাস্ট আমরা একটু আগেই পড়েছিলাম গুপ্ত শাসন। গুপ্ত শাসনের ব্যবস্থা ছিল অনেকটাই এইরকম, ভুক্তি, বিথি, গ্রাম, ওই রকমের মতো এটাও ছিল বিভাগ, বিভাগ থেকে জেলা, জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে কি গ্রাম। আচ্ছা, এরপর দেখো, উক্ত শাসনের ব্যবস্থার প্রধান স্তর কি ছিল? উক্ত শাসন ব্যবস্থার প্রধান স্তর কি ছিল? ভুক্তি। আমরা একটু আগে পড়েছিলাম যে পাল রাজবংশের গুপ্ত রাজাদের শাসন ব্যবস্থার, প্রশাসনিক শাসন ব্যবস্থার প্রধান স্তর কি ছিল? ভুক্তি। কারণ ভুক্তি কি করতো? তিনি ছিলেন কেন্দ্রীয় শাসক, ওনার আন্ডারেই থাকতো বাকি সকল শাসকগণ। আজকে ক্লাস ছিল এই পর্যন্ত। ইতিমধ্যে আমরা চতুর্থ অধ্যায়টি শেষ করলাম, চতুর্থ অধ্যায়ের নৈবিত্তিক সাজেশন শেষ করলাম। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আজকের মতো এই পর্যন্ত। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।